আমির খান যে ক্যারেক্টারলেস লোক সেটা জানতাম, কিন্তু যে স্পাইনলেস লোক সেটা আজকে জেনে গেছি। বেসিক্যালি হয়েছে যেটা, সেটা হচ্ছে যে লন্ডনে, মোস্ট প্রবলি লন্ডনে একটা কোনো ফিল্ম ফেস্টিভ্যালের আর কি একটা কনফারেন্স টাইপের হচ্ছিল, সেখানে আমির খান বসেছিল, হোস্টও ছিল। তো অডিয়েন্স থেকে একজন জিজ্ঞাসা করে যে আপনি তো 3 ইডিয়টসে যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন র্যাঞ্চো, সেটা তো ইন্সপায়ার্ড ছিল সোনম ওয়াংচুকের কাছ থেকে। তো এখন সোনম ওয়াংচুক মানে হাঙ্গার স্ট্রাইকে রয়েছে, ফাস্টিং করছে, এতদিন হয়ে গেছে, গভর্নমেন্ট এখনো রেসপন্ড করছে না। তো এই পুরো বিষয়টা নিয়ে আপনার কি ওপিনিয়ন, এটা নিয়ে বলেছে। আমির খান ইমিডিয়েটলি ডিনাই করে গেল যে না না, এটার মিসকনসেপশন, 3 ইডিয়টসের ক্যারেক্টারটা আমার সোনম ওয়াংচুকের থেকে ইন্সপায়ার্ড ছিল না। ঠিক আছে, ইভেন আমরা তো যখন ছবিটা বানাচ্ছিলাম তখন অভিজাত, রাজু, মানে রাজকুমার হিরানি, অভিজাত যোশী, আমরা সোনম ওয়াংচুকের ব্যাপারে জানতামও না, এটা কোইন্সিডেন্স। এবং অমি বৈদ্যা যে চাতুর প্লে করেছিল, সে কদিন আগে একটা ভিডিও দিয়েছিল, এবং দেখবেন তারপর থেকে প্রচুর অনলাইনে ট্রোলিং হচ্ছিল আর কি, যে যারা অ্যাকচুয়ালি হিরো ছিল ছবির তাদের স্পাইন নেই, অথচ যে ছবির অ্যান্টাগনিস্ট ছিল অমি বৈদ্যা, সে ভিডিও পোস্ট করেছে, এই পুরো জিনিসটাকে সাপোর্ট করেছে, সোনম ওয়াংচুককে সাপোর্ট করেছে। এবার আমির খান তো বললো যে না, চাতুরের এটাকে পুরো করে দিল, নালাইন ভয়েড করে দিল, যে না না, ওর মিসকনসেপশন হবে, বাট অ্যাকচুয়ালিতে নয়, আই এম স্টেটিং দ্য ফ্যাক্টস ইত্যাদি। এবং তারপরে বললো যে আমি চাই যে ফাস্টিং শেষ হয়ে যাক তাড়াতাড়ি, ওনার হেলথ, উনি খুব ভালো কাজ করেছেন, 3 ইডিয়টসের ক্যারেক্টারটা বেস্ট না হলেও চলবে, এসব বলে কোনো রকমের পাশ কাটিয়ে যাওয়া। হাঙ্গার স্ট্রাইকটা কেন সে করছে, সেটা কি পারপাস ছিল, সেটা নিয়ে কথা বলা, সেই কজটাকে নিয়ে যে কথা বলা। আমির খান যদি আজকে একবার কথা বলতো, কত লোকের কাছে সেটা পৌঁছে যেতে পারতো, এবং হি ওয়াজ টকিং টু ইন্টারন্যাশনাল অডিয়েন্স, হি ওয়াজ ইন লন্ডন, জিনিসটা আরো বেশি মানে পপুলারিটি পেয়ে যেত, যেটা মেইন স্ট্রিম মিডিয়া সোনম ওয়াংচুকের ব্যাপারটাকে কাভারই করছিল না, পুরোটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছিল। এবং সেখানেও একটা বড় সেকশন খালি ব্যাপারটাকে নিয়ে খিল্লি করে যাচ্ছিল লাস্ট 2-3 দিন ধরে। ব্যাপারটাকে লোকে সিরিয়াসলি নিচ্ছে, যখন সোনম ওয়াংচুকের হেলথ খারাপ হয়ে গেছে তখন এটাকে নিয়ে লেখালেখি শুরু হয়েছে, তখন গিয়ে পাবলিক সিরিয়াসলি নিচ্ছে। তার আগে অবধি ককরোচ জনতা পার্টির সাথে যেহেতু অ্যাসোসিয়েটেড ছিল বলে মিমস বানাচ্ছিল, খিল্লি করছিল সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, তো আমির খান বললে কিন্তু অ্যাকচুয়ালি বেনিফিটই হতো, কিন্তু আমির খান জাস্ট ডিনাই করে গেল। এবার প্রথম কথা হচ্ছে, আমির খান যে মিথ্যে কথা, কত বড় মিথ্যেবাদী, কিন্তু আমির খান বোঝে না যে এখন ইন্টারনেট বলে একটা জিনিস আছে যেখানে মিথ্যে কথা বলে পার পাওয়া যায় না। তো আমির খান তো মিথ্যে কথা বলে দিল যে 2008-এ যখন 3 ইডিয়টস তৈরি হচ্ছিল তখন সে সোনম ওয়াংচুককে চিনতো না, বা রাজকুমার হিরানিও চিনতো না, অভিজাত যোশীও চিনতো না। কিন্তু ব্যাপার হচ্ছে, পুরোনো ভিডিও আপনারা গুগল করুন, পেয়ে যাবেন আর কি। 2008-এ এপ্রিল মাসে একটা কোনো অ্যাওয়ার্ড শো হয়েছিল, সেখানে আমির খানও ছিল, সোনম ওয়াংচুক সেখানে অ্যাওয়ার্ড পেয়েছিল, সেখানে আমির খান বসেছিল অডিয়েন্সের মধ্যে। ঠিক আছে, বলছে আমি চিনি না। এবং 2008-এরই মাঝামাঝি থেকে 3 ইডিয়টসের শুটিং হয়েছে, প্রত্যেকে জানে এই জিনিসটা। এবং 2009 ডিসেম্বরে 3 ইডিয়টস বেরিয়েছিল। তো নেটে সব জিনিসই অ্যাভেলেবেল থাকে, লোকে খুঁজে খুঁজে ওই পুরোনো ভিডিও বার করেছে। এবং আমির খানের যে ফলস ক্লেম, সেটা মানে সোনম ওয়াংচুককে যে সে চিনতো, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, 5 পয়েন্ট সামওয়ান বইটার মধ্যে কোথাও ছিল না যে ওরকম লাদাখে আছে, ওরকম একটা স্কুল চালায়, ইনভেনশনস করে, ওই ব্যাপারটা কোথাও ছিল না। ঠিক আছে, ওটাকে এরা জোর করে ঢুকিয়েছে সোনম ওয়াংচুকের থেকে ইন্সপায়ার্ড হয়ে। এবং যে বইটার রাইটস কিনে রাজকুমার হিরানি সিনেমাটা বানিয়েছিল, সেই রাইটারের সাথেও সেই সময় ঝামেলা হয়েছিল। দেখবেন ফেমাস ঘটনা, চেতন ভগতের সাথে তখন ঝামেলা। বলছে যে চেতন ভগতের থেকেও আমরা ইন্সপায়ার্ড হইনি, আমরা জাস্ট একটা জার্ন নিয়েছি, তারপরে নিজেদের মতো করেছি, যে একটা বন্ধুকে খুঁজতে জার্নিতে বেরোচ্ছে, এগুলো তো ছিল না 5 পয়েন্ট সামওয়ানে। অথচ 5 পয়েন্ট সামওয়ান থেকেই মেন সোর্স মেটেরিয়াল ওটাই, কিন্তু সেটা আমি রাইটারকে, চেতন ভগতকে ক্রেডিট দেবো না। এবং সেই নিয়ে তখন ঝামেলা হয়েছিল। তখন সেই বিধু বিনোদ চোপড়া মিডিয়াকে শ্যাট আপ ইত্যাদি বলা থেকে শুরু করে রাজকুমার হিরানি পুরো ডিনাই করে গেছিল। তো যে বইটার রাইটস কিনে তোমরা অ্যাডাপ্ট করেছো, সেটাও তোমার ইন্সপিরেশন নয়, সেটাও ডিনাই করে যাও। সোনম ওয়াংচুকের থেকে ইন্সপিরেশন নিয়েছো, সেটাও ডিনাই করে যাও, সবই ডিনাই করে যাও। ঠিক আছে, রাজকুমার হিরানি তো অরিজিনাল ছবি বানিয়েছে, তো ডাঙ্কি, সেটা তো দেখে নিলাম। আর রাজকুমার হিরানির ওয়েব সিরিজ তো কিরকম হয়েছে, খুবই পাতি হয়েছে। ঠিক আছে, একেবারেই স্ট্যান্ড আউট করার মতো একটা সিরিজ হয়নি, খুবই পাতি কাজ হয়েছে। ঠিক আছে, ওই গুডনেস, ফিল গুড ব্যাপারটা আছে, তাই নাহলে কোনো এক্সট্রাঅর্ডিনারি সিরিজ হয়ে যায়নি মনে রাখার মতো আর কি, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। এবং আমি দেখলাম যে মানে বড় বড় জার্নালিস্ট, জিতেশ পিল্লাই যে ফিল্ম ফেয়ারে, সে অব্দি রাজকুমার হিরানিকে নিয়ে লিখেছে। রাজকুমার হিরানি সামনে এসে সোশ্যাল টপিক নিয়ে, ঠিক আছে, তুমি সোশ্যাল কমেডি ছবি বানাতে পারো, কোটি কোটি টাকা কামাতে পারো, আর যখন অ্যাকচুয়ালি সোশ্যাল টপিক হচ্ছে, সোশ্যাল কজ নিয়ে একটা লোক হাঙ্গার স্ট্রাইকে আছে, যে একটা মিনিস্টার যার ওটা কাজ ছিল, সে নিজের অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে না, সে ডিনাই করে আছে, মানে সে কোনো রেসপন্ডই করছে না, তার এত বড় ফেলিয়ার,
ঠিক আছে, পেপার লিক হয়েছে, তার জন্য কত স্টুডেন্ট মারা গেছে, সেগুলো নিয়ে মানে গভর্নমেন্ট জাস্ট মানে পাত্তাই দিচ্ছে না ব্যাপারটাকে। তাদের কাছে এটা জোক হয়ে গেছে, স্টুডেন্টদের লাইফ খেলা হয়ে গেছে, খিল্লি হয়ে গেছে। যেভাবে সিবিএসসির পেপার চেক হয়েছে, ভুল ভাল জিনিসপত্র, আমরা তো এটা নিয়ে ভিডিও বানিয়েছি, কথা বলেছি। কটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বড় যারা আছে লাস্টে পাবলিকের খিস্তি খেয়ে বলছে আর কি, যারা বড় বম্বের দিকে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার বড় বড় যারা আছে তাদের মধ্যে দেখবেন আশিস আই থিঙ্ক একটা পোস্ট করেছে, তাও সেটা খিস্তি খাওয়ার পরবর্তীতে। বাংলার কোন ভালো ক্রিয়েটারকে দেখছেন এটা নিয়ে কথা বলতে, যাদের কাছে প্রচুর লাখ লাখ ফলোয়ার ইত্যাদি আছে, তাদেরকে দেখেছেন এগুলো নিয়ে কথা বলতে? এরা বলবে না। আর আমি এদেরকে ভাবলাম, আমির খান দেখবেন পুরোনো ভিডিও আছে ইউটিউবে পেয়ে যাবেন, সারফারোশের সময় কত ওপেনলি হি ওয়াজ ভেরি ভোকাল অ্যাবাউট অল দিস থিংস। চিরকাল সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে বিভিন্ন জিনিসের সাথে কাজ করতো, করতো, পানি ফাউন্ডেশন থেকে শুরু করে, এবং হি ওয়াজ ভোকাল অ্যাবাউট অল দিস থিংস টিল দাঙ্গাল যখন রিলিজ হয়েছে 2016 সালে, তখনও কিন্তু সে এটা নিয়ে কথা বলেছিল। আর আজকে আমির খান খালি বিয়ে করে যাচ্ছে, ঠিক আছে, মানে সিনেমা বানাচ্ছে রিমেকের পর রিমেক, পুরো হয়ে গেছে, আউটডেটেড হয়ে গেছে, সব জায়গায় সব পডকাস্টে পৌঁছে একই কথা রিপিট করে, কেউ পছন্দ করে না, তাই জন্য ছবিও চলছে না, একদম ব্যাকডেটেড আউটডেটেড হয়ে গেছে, এবং তারপরে হচ্ছে স্পাইনলেসও হয়ে গেছে। ঠিক আছে, তুমি ওটা নিয়ে বলতে পারতে যে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এগুলো নিয়ে গভর্নমেন্টের রেসপন্ড করা উচিত, এক্ষুনি ইন্টারভেন করা উচিত। ফাস্টিং ভেঙে দাও মানে কি? আজকে একটা অত বড় লোক যে অতগুলো ইনভেনশনস করেছে, ইনোভেশনস করেছে, ইন্ডিয়ান আর্মির থেকে জন্য কাজ করেছে, ওরকম স্কুলস তৈরি করেছে, সে এতদিন ধরে ফাস্টিং এ আছে, এত ওয়েট লস হয়ে গেছে, তারপরেও গভর্নমেন্ট কোনো রেসপন্ড করছে না, তার সাথে সে কোনো কথা অব্দি বলছে না। জাস্ট ভাবুন, সাধারণ লোকেরা যদি অনশন করে বসে, তারা তো মরে গেলেও সরকারে কিছু আসবে যাবে না। এই যে গঙ্গা বাঁচানোর জন্য এই যে জিডি আগারওয়াল, যে আইআইটি লোক প্রফেসর ছিলেন, তিনি অতদিন ধরে অনশন করে মারা গেলেন, পরে তাকে নিয়ে টুইট হচ্ছে, অথচ যখন তিনি অনশন করছিলেন তখন এসে কেউ কিছু করলো না। এই হচ্ছে তো অবস্থা। আর এগুলো নিয়ে কেউ কোনো সিরিয়াস কথা নেই। আমির খানের উপর লজ্জা হওয়া উচিত আমির খানের, যে ভাই তুই ডিনাই করে যাচ্ছিস, এত মানে মিথ্যেবাদী আমির খান। আমির খানের মানে কোনো সিনেমা চলা উচিত না, পরপর বক্স অফিসে ঝাড় খাক, তবে গিয়ে শিক্ষা হবে আমির খানের। সিরিয়াসলি বলছি, আমি কোনোদিনও কোনো কাউকে বলি না যে কারোর ছবি ফ্লপ হোক, বাট আমির খান এত স্পাইনলেস হয়ে গেছে, মানে কিছু বলার নেই। ভাই তোদের তো টাকার অভাব নেই, তোর ছবি করবি না, রিটায়ারমেন্ট নিয়ে নে। তুই তো বলছিস তুই ডিপ্রেশনে এসে রিটায়ারমেন্ট নিবি, তা কি হলো সেটা? রিটায়ারমেন্ট নিয়ে নে না তুই, এমনিও তোর ছবি চলছে না, কেউ দেখছে না। লাগান রিক্রিয়েট করবে, লালা অমরনাথের বায়োপিক করে, দেখি কিরকম হয় লাগান রিক্রিয়েট। মানে জাস্ট মানে আমি আমির খানের স্টেটমেন্টগুলো শুনে এত রাগ ধরলো আমার, মানে কাঁচা খিস্তি দিতে ইচ্ছে করছিল।